বন্ধুরা, গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের গল্প উত্তম পুরুষ। প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প। আপনারা শুনতে থাকুন। সামনে আরও পুরো 2 ক্রোশ রাস্তা। মানিক সর্দারের পার চলতে চাইছিল না। ক্রমাগত মনে হচ্ছিল পেছন থেকে কে একটা শক্ত চাপ দিয়ে তার মেরুদণ্ডটাকে বাঁকিয়ে দিতে চাইছে ধনুকের মতো। হাঁটুর তলা থেকে পা দুটো আলগা হয়ে খসে পড়তে চাইছে। তৃষ্ণায় এক রাশ কাঁকর খড়খড় করছে গলার ভিতরে। পিছনে আসছে 15 বছরের ছেলে বলাই। তার দিক থেকে খুশির অন্ত নেই। জীবনে এই প্রথম সে বাপের সঙ্গে কুসুমডাঙ্গার হাটে এসেছে। এই 6 মাইল পথে অনেকখানি আকাশ পলাশের বন, সীমান্ত রেখায় একটা বিশাল বন্য মহিষের মতো শুশুনিয়া পাহাড়, সব তার কাছে নতুন। আর এক পৃথিবীর সংবাদ। পথে আস্তে আস্তে একটা গাছ থেকে কয়েক ছড়া পাকা তেঁতুল সংগ্রহ করেছিল বলাই। হাটের সওদা থেকে খানিকটা নুন বের করে তাই দিয়ে মনের খুশিতে সে তেঁতুল খাচ্ছিল। আর বিচিগুলো কখনো একটা গিরগিটি, কখনো বা একটা শালিক পাখিকে তাক করবার চেষ্টা করছিল। হাতের বল্লমটার উপর ভর দিয়ে মানিক সর্দার দাঁড়িয়ে পড়ল। কি হলো বাবা? একটু জল খাবো, তেষ্টায় বুকটা যেন পাথর হয়ে গেছে। নদী পাশেই। কচ্ছপের পিঠের মতো বড় বড় পাথর চারিদিকে ছড়ানো, আর মোটা মোটা দানার একরাশ বালি কোনো পদ্মগোখরোর খোলসের মতো আঁকাবাঁকা ভঙ্গিতে অন্তহীন মাঠের মধ্যে এলিয়ে রয়েছে। ওই বালির রেখাটাই নদী। কিন্তু এক বিন্দু জল কোথাও নেই, শুকিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। বিকেলের সোনাঝুরি আলোয় নদীটার দিকে তাকিয়ে একবার দেখল মানিক সর্দার। মাঝখানটায় খানিকটা যেন ভিজে ভিজে মনে হচ্ছে। খুঁড়লে হয়তো জল পাওয়া যাবে। বলাই এদিক ওদিক তাকালো। জল কই বাবা? পাওয়া যাবে বোধহয় ওখানে, আয় খুঁজে দেখি। দুজনে নদীর ভেতরে নেমে এলো। হ্যাঁ, জল এখনো আছে। পায়ের চাপে ভিজে বালি থেকে জল বেরিয়ে আসতে লাগলো। বল্লমের আর দরকার হলো না। হাত দিয়ে খানিক খুঁড়তেই বালি মেশানো জলে ভরে উঠল গর্তটা। বালি খানিক থিতিয়ে এলে আঁজলা আঁজলা করে খানিকটা জল খেলো মানিক। বাপের দেখা দেখি বলাইও খেলো। বড় দেখে একটা পাথরের উপর বসে পড়ল মানিক। বললে, পার চলছে না, একটুখানি জিরিয়ে যায়। বিকেলের সোনাঝুরি রোদে ঝিকমিক ঝিলমিল করছিল চারিদিক। গরম হাওয়াটা এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি। নিভে আসা হাঁপড়ের বাতাসের মতো গরম। উপরে সার বাঁধা কয়েকটা পলাশ গাছ কালো কালো কুঁড়ি ধরেছে। কয়েকদিন বাদেই ফুলের আগুন জ্বলবে। একটা পাপিয়া ডাকছে কোথাও। বসন্ত আসছে। কিন্তু বসন্তের রং কোথাও নেই মানিক সর্দারের মনে। ওই বিশাল বন্য মহিষের মতো শুশুনিয়া পাহাড়ের কালো ছায়াটা ভাসছে চোখের সামনে। আধি চাষের ধান ফুরিয়ে গেছে। আজ কুসুমডাঙ্গার হাটে একটা বলদ বেচে দিয়ে আসতে হলো। বাকিটাও বেশি দিন থাকবে না। নতুন ফসল এখনো অনেক দূরে। তারপরে উপোস। তারও পরে। মানিক সর্দার বসে রইল ভিজে বালির দিকে তাকিয়ে। খোঁড়া গর্তটা বুঝে আসছে একটু একটু করে। আরও 1 মাস কিংবা 2 মাস বড় জোর। তারপরেই এই জল পালিয়ে যাবে পাতালে।
কোদাল দিয়ে 7 হাত কোপালেও 1 আঁচলা জল পাওয়া যাবে কিনা সন্দেহ। শুধু মুঠো মুঠো নুড়ি আর কাঁকড় উঠে আসবে। একটা বলদ গেল, পরেরটাও যাবে, তারপরে নুড়ি আর কাঁকড়। এবার আর আশা নেই, কিছুই করবার উপায় নেই। না, একটা উপায় এখনো আছে। গত বছরে খাদেম আলী মোল্লা যা করেছিল তাই। তারও হালের বলদ ছিল না, কিন্তু বলদের দড়িটা ছিল। গোয়াল ঘরের আড়ায় সে দড়ি বেঁধে নিজের গলায় দিয়ে ঝুলে পড়েছিল। পায়ের নিচের দিকটা খসে পড়ে যাচ্ছে হাঁটু থেকে। পেছন থেকে কে যেন সামনে চাপ দিচ্ছে কাঁধের উপর, যেন কেমন করে তার মেরুদণ্ডটাকে মোটকে ভেঙে ফেলবে। তৃষ্ণায় আবার জ্বালা করে উঠল গলার ভিতর, কিন্তু নতুন করে উঠে আবার খানিকটা জল খাওয়ার মতো শক্তি বা উদ্যম কিছুই খুঁজে পেল না মানিক সর্দার। ঘোলা ঘোলা চোখে চেয়ে দেখল চঞ্চল বলাই একটু দূরেই একটা লাটা বনে গিয়ে লাটা কুড়াচ্ছে। বোধহয় কুঁচেরও সন্ধান পেয়েছে ওখানে। হঠাৎ মনে পড়ে গেল গত বছর এমনই কোনো একটা জায়গাতে একটা শঙ্খচূড় সাপ দেখেছিল সে। বসন্তের হাওয়া দিচ্ছে এখন, এই হাওয়াতেই সাপেরা শীত ঘুম থেকে জেগে ওঠে। খিদেই রুক্ষ হয়ে থাকে মেজাজ, অকারণে আক্রমণ করতে চায়। একবার মনে হলো বলাইকে সে ডাক দেয়, কিন্তু গলা থেকে স্বর বেরোতে চাইল না। লড়তে পারত মানিক সর্দার, এ অবস্থাতে লড়তে পারত। চাষের সময় না আসা পর্যন্ত মজুর খাটতে গ্রামে গ্রামে ঘুরে, না হয় 8 মাইল দূরের স্টেশনে গিয়ে কুলিগিরি করেও কয়েকটা পেট চালিয়ে নিত। কিন্তু গত বছর সেই যে সান্নিপাতিক জ্বর গেল, তা থেকে কোনো মতে বেঁচে উঠলেও শরীরে আর কোনো বস্তু রেখে যায়নি জ্বর। কিভাবে এবছরে চাষ করেছে তা কেবল ভগবানই জানেন, আর সে জানে। তবু তখন কিছু চাল দিয়েছিল মহাজন, পেট তখন ভরা থাকত। কিন্তু এখন আধ পেটা না খেয়ে শুধু যদি আরেকটু দাঁড়াতে পারতো বলায়, আরেকটু বড় হতো, আর খানিকটা চওড়া চিতেন হতো বুক, হাতে থাকতো জোর, যদি আরেকটু বুঝতে পারতো আগ বাড়িয়ে দুনিয়ার টুটি চেপে ধরতে না পারলে দুনিয়াই মানুষের গলা টিপে ধরে। কিন্তু 15 বছর বয়সেও ছেলেটা একবারে ছেলে মানুষ। মাইতিদের বাড়িতে কলের গান শুনেছে, সেই গান গুনগুন করে সারা দিন রাত। একটা কাজ করতে বললে 7 বার ভুলে যায়। এখনো বনে বাজারে কুড়িয়ে বেড়ায় নীলকণ্ঠ পাখির পালক। এখনো কোঁচর ভরে নিয়ে আসে লাটা আর কুচফল। বলাই এখনো লড়তে শিখল না। পলাশ গাছের উপর সোনাঝুরি রোদ লাল হয়ে এলো। নদীর মাঝখানে গর্তটা একবারে বুজে গেছে। একটুখানি বালি জল তিত্তির করছে সেখানে। গরম হাওয়ায় কোত্থেকে একটা শুকনো পাতা উড়ে এসে পড়ল মানিক সর্দারের গায়ে। মনে হলো কার একটা খড়খড়ে কর্কশ হাতের ছোঁয়া এসে লেগেছে। চমকে উঠল মানিক সর্দার, বল্লমে ভর দিয়ে উঠে দাঁড়ালো। বলাই, আসছি বাবা। বলাই ফিরে এলো। চল বাপ, 2 কোষ রাস্তা আছে এখনো। 2 কোষ রাস্তা লাঠি নিয়ে 3 লাফে পেরিয়ে যেত এক সময়, কিন্তু এখন মনে হচ্ছে গোটা শুশুনিয়া পাহাড়টাকেই যেন ডিঙিয়ে যেতে হবে তাকে। বুকে হাত চেপে কখন যে সে পথের মধ্যেখানে বসে পড়বে সে কথা সে নিজেই জানে না। তার উপর সামনে জঙ্গলটা আছে, জায়গাটা ভালো নয়। চোর ডাকাতের ভয় মানিক সর্দারের নেই, তারা তার কাছে আসবে না। কিন্তু ওই জঙ্গলে প্রায়ই বুনো জানোয়ার বেরোয়। ভালুক আসে লক্কর ঘোরে,
দু একটা বাঘেরও খবর মেলে। লোকের মুখে শুনেছিল কাছাকাছি কোথায় একটা চিতা নাকি মানুষ খেকো হয়ে উঠেছে, সেই জন্যই বল্লমটা আনা। কিন্তু কতখানি কাজে লাগবে? পিঠের উপরে তো সেই প্রকাণ্ড একটা নিষ্ঠুর চাপ, হাঁটু দুটো নড়বড় করছে ক্রমাগত। এই বল্লম নিয়ে কি করবে মানিক সর্দার? বাঘ যদি সত্যি আসে, সে কি এ দিয়ে ঠেকাতে পারবে তাকে? কোঁচড়ের ভিতরে লাটা আর গিলেগুলোকে ঝমঝম করতে করতে বলাই আসছিল। হঠাৎ তীক্ষ্ণ মিষ্টি গলায় কলের গান থেকে শেখা গুনগুনেকে সে হাওয়ায় উড়িয়ে দিল। বিরক্ত হয়ে একটা ধমক দিতে গিয়েও থমকে গেল মানিক সর্দার। বেশ তো গায় ছেলেটা, সুন্দর সুরেলা গলা, একেবারে নিখুঁতভাবে তুলেছে কলের গান থেকে। যদি পৃথিবীটা এমন কঠিন জায়গা না হতো, যদি বাঁচবার জন্য এমন করে ফোঁটায় ফোঁটায় বুকের রক্ত শুকিয়ে না যেত, তাহলে তাহলে হয়তো সোনার খাট রূপোর খাট। আরেকবার গানটাকে থামিয়ে দিতে চাইল মানিক সর্দার। একটু একটু করে সন্ধে নেমে আসা মাঠের উপর দিয়ে বলাইয়ের গান দূর দূরান্তে ছড়িয়ে যেতে লাগলো, আর হাতের বল্লমটার উপর ভর দিয়ে কুঁজো হয়ে চলতে লাগলো মানিক সর্দার। এখনো 2 ক্রোশ পথ পড়ে আছে সামনে, শুশুনিয়া পাহাড় ডিঙানোর চাইতেও দুর্গম। পুরনো পেতলের মতো জ্যোৎস্নার রং, দুপাশে গাছের পাতার ছায়া তার ভিতরে কলঙ্কের দাগের মতো কাঁপছে। হাওয়ায় হাওয়ায় কিশলয়ের গন্ধ। ভারী সুন্দর লাগছে জঙ্গলটাকে। কিন্তু জঙ্গলের এই রূপ কিশলয়ে সে গন্ধকে ছাপিয়ে আর একটা গন্ধে হঠাৎ চকিত হয়ে উঠল মানিক সর্দার। সে গন্ধ তার অচেনা নয়। এমনই বনের পথ দিয়ে যেতে যেতে কখনো কখনো এইরকম গন্ধের উৎকট উচ্ছ্বাস ভেসে এসেছে তার নাকে। শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল মানিক সর্দার। এক হাতে তুলে ধরলে বল্লম, আর এক হাতে খপ করে চেপে ধরল বলাইয়ের কাঁধটা। কি কি হলো বাবা? চুপ! বাঘ! বাঘ! একবার শিউরে উঠেই পাথর হয়ে দাঁড়িয়ে গেল বলাই। শিরশিরে হাওয়াটাও যেন আতঙ্কে নিশ্চুপ হয়ে গেল সঙ্গে সঙ্গে। পুরনো পেতলের মতো জ্যোৎস্নাটা ছায়ার কলঙ্ক মেখে কাঁপতে লাগলো অল্প অল্প। মৌহার ডাল একটা এগিয়ে আসছিল ওদের মাথার উপর। মনে হলো মৃত্যুর কতগুলো ধারালো নখ যেন ছো মারবার জন্য উদ্যত হয়ে রয়েছে। কয়েক মুহূর্ত কোনো সারা শব্দ পাওয়া গেল না কোথাও। থেকে থেকে ঝিঝি ডাকছিল এতক্ষণ, সেটাও থমকে গেছে আপাতত। শরীরের শিরাগুলোকে টান টান করে মানিক সর্দার অপেক্ষা করতে লাগলো। বাবা, চলো আমরা পালিয়ে যাই। শুকনো স্তিমিত গলা শোনা গেল বলাইয়ের। পালাতে গেলেই পিছন থেকে ঝাঁপিয়ে পড়বে বাঘ, তখন আর কিছু করা যাবে না। আরো কিছুক্ষণ প্রতীক্ষায় কাটল। তারপর সতর্ক পায়ের আওয়াজ পাওয়া গেল ডান দিকের ঝোপের ভিতরে। বাঘও সুযোগের অপেক্ষা করছে। মানিকের হাতে বল্লমটা দেখেছি কিনা কে জানে, কিন্তু হঠাৎ আক্রমণ করার সাহস পাচ্ছে না। বলাইকে এক হাতে টেনে পিঠের দিকে সরিয়ে দিল মানিক সর্দার। দুর্বল ক্লান্ত শরীরে কোথা থেকে একটা ভয়ঙ্কর হিংস্র শক্তির জোয়ার এসেছে। বল্লম ধরা হাতে পেশি থরথর করে কাঁপছে।
চোখ দুটো জ্বলে উঠছে দপদপ করে। আবার বাতাস বইল, কিন্তু কিশলয়ের গন্ধ পাওয়া গেল না। ভেসে এলো বাঘের গন্ধের বিভৎস ঝলক। প্রায় 5-7 মিনিট প্রতীক্ষা করার পর ডান দিকের ঝোপের উপর সতর্ক চোখ রেখে একটু একটু করে এগোতে লাগলো মানিক। এক হাতে বলাইকে টানতে লাগলো পেছন পেছন। বাঘ যদি লাফিয়ে পড়ে তাহলে সোজা তাকে পড়তে হবে এই বল্লমের উপর। যদি দুটো একটা থাবার আঁচল লাগে সেটা তার উপর দিয়েই যাবে, বলাইকে ছুঁতেও পারবে না। একটু একটু করে দুজনে এগোতে লাগলো। মানিকের চোখ আর বল্লম স্থির হয়ে রইল জঙ্গলের দিকে। বাঘই ভুল করেছে। গাছের উপর থেকে যদি লাফ দিয়ে পড়তো তাহলে আর কিছুই করবার ছিল না। কিন্তু ডান দিকে এখন শুধুই ঝোপ, একটা গাছও নেই। আর গাছ থাকলেও আগে থেকেই সতর্ক হয়ে যাবে মানিক সর্দার। ওরা আস্তে আস্তে এগোতে লাগলো, আর তার সঙ্গে ঝোপের মধ্যেও চলল সতর্ক পদচারণা। পাতায় খসখস শব্দে বোঝা যাচ্ছিল বাঘও এগিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। অসীম হিংস্রতায় দাঁতে দাঁত চাপল মানিক সর্দার। একবার একটুখানি দেখতে পেলে হয়, বাঘকে কিছু করতে হবে না। তার বল্লম বিধিয়ে দেবে বাঘের পাঁজরায়। কিন্তু বাঘও ছিনিয়ে নিয়েছে তার সশস্ত্র প্রতিদ্বন্দ্বীকে। সুযোগ সেও দেবে না। আড়ালে নিজেকে লুকিয়ে রেখে এমনভাবেই চলতে থাকবে সঙ্গে সঙ্গে। তারপর যে মুহূর্তে দেখবে শত্রু একটু অসতর্ক হয়েছে, তৎক্ষণাৎ লাফিয়ে পড়বে তার উপর। প্রায় 10 মিনিট ধরে চলল সুযোগের অপেক্ষা। অসহ্য মানসিক পীড়নে মাথার শিরাগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে মানিক সর্দারের। সামনে এখনো 200 গজ জঙ্গল। এতটুকু পেরোতে পারলেই ফাঁকা মাঠ। একবার মাঠে গিয়ে পৌঁছতে পারলে বাঘ আর তার সামনে আসতে পারবে না। শুধু একটি বাঘ কেন, তখন সারা দুনিয়ার সমস্ত বুনো জানোয়ারের সঙ্গেই লড়বার জন্য তৈরি হয়ে আছে মানিক সর্দার। বাতাসটা আবার বন্ধ হয়ে গেছে। বাঘের সাড়া পেয়ে ঝিঁঝিরাও ডাক থামিয়ে দিয়েছে হয়তো। শুধু বাঘের পায়ের খসখসানি ছাড়া আর এতটুকু শব্দ নেই কোথাও। যেন সমস্ত জঙ্গলটা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে আছে। মানুষ আর জানোয়ারের এই যুদ্ধের ফলাফলটা তারা দেখতে চায়। বাবা! বলাইয়ের মুমূর্ষু গলার আওয়াজ পাওয়া গেল। চাপা গর্জনে মানিক সর্দার বললে, চুপ। পুরনো পেতলের মতো জ্যোৎস্নার উপর গাছের কলঙ্ক কাঁপছে। শুধু ঝোপের ভিতর একটা মাত্র বাঘই না, যেন সমস্ত জঙ্গলটার উপরেই কে একটা বিশাল চিতাবাঘের চামড়া বিছিয়ে রেখেছে। 2 দিন পরে এখানে মহুয়া পাকবে, পলাশের রঙে লালে লাল হয়ে যাবে চারিধার। চলতে চলতে নেশা ধরে যাবে। কিন্তু এই মুহূর্তে এই জঙ্গলের রূপ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, কিছুই নেই। শুধু এক একটা উৎকট গন্ধের ঝলকে মৃত্যু তার বিভৎস অস্তিত্বকে ঘোষণা করছে। শুধু ঝোপের ভিতরে ক্ষুধিত বাঘের চোখ নিষ্ঠুর আদিমতায় ধক ধক দপদপ করে উঠছে। এ প্রতীক্ষা অসহ্য। মানিক সর্দারের মাথার শিরা ছিঁড়ে যেতে লাগলো। যা হোক, কিছু হয়ে যাক, এই মুহূর্তেই হয়ে যাক। একবারের জন্য একটুখানি বেরিয়ে আসুক বাঘ। যদি সাহস থাকে মরদের মতো মুখোমুখি দাঁড়াক। তারপর প্রমাণ হয়ে যাক তার বল্লমের ধার বেশি না বাঘের দাঁতের।
বাবা, আমার ভয় করছে। বলাইয়ের ফোঁপানি শোনা গেল। মানিক সর্দারের মাথা জ্বলে গেল দপ করে। 15 বছর বয়স হলো, কিন্তু এখনো মানুষ হলো না ছেলেটা। আজ 50 বছর বয়স, অসুস্থ জীর্ণ শরীর নিয়ে সে যখন বনের সবচাইতে হিংস্র শত্রুর সামনে রুখে দাঁড়িয়েছে, তখন তার পিঠের আশ্রয়ে থেকেও ছোট একটা মেয়ের মতো ভ্যান ভ্যান করছে বলাই। মানিকের ইচ্ছা করতে লাগলো একটা প্রচণ্ড চড় বসিয়ে দেয় বলাইয়ের গালের উপর। চুপ কর, চুপ কর মেয়ে মানুষ কোথাকার। তীব্র চাপা গর্জন করে উঠল মানিক। আবার সেই বাঘকে মুখোমুখি করে এগিয়ে চলা, আবার সেই স্নায়ু ছেঁড়া প্রতীক্ষার পালা। ঝোপের ভিতরে বাঘের সতর্ক পদসঞ্চার। 200 গজ জঙ্গল পার হয়ে যেতে এখনো অনেক সময় লাগবে। একটা কাণ্ড হলো ঠিক এই সময়। ঝোপের মধ্যে কোথাও বাসা করে ডিম নিয়ে বসেছিল বন মুরগি। খুব সম্ভব বাঘের পা পড়ল তার বাসায়। তৎক্ষণাৎ ক্যাঁ ক্যাঁ করে একটা উৎকট চিৎকার তুলে সামনে ঝাঁপিয়ে পড়ল বন মুরগি। ঝটপট করে উড়ে গেল মানিক সর্দারের মাথায় পাখার ঝাপটা মেরে। অদ্ভুত ভয়ে চিৎকার করে উঠল বলাই। চমকে উঠল মানিক সর্দার। ধনুকের ছিলের মতো টান করা স্নায়ুর অতি সতর্ক পাহারা বিভ্রান্ত হয়ে গেল মাত্র কয়েক পলকের জন্য। বাঘ সে সুযোগ ছাড়ল না। তীব্র হুঙ্কার করে স্তব্ধ ভয়ার্ত জঙ্গলকে থরথর করে কাঁপিয়ে সোজা লাফিয়ে পড়ল মানিকের উপর। কিন্তু এই বিপর্যয়ের জন্য বাঘও লক্ষ্য ভ্রষ্ট হলো। ঠিক গায়ে পড়ল না, পড়ল পাশে। বলাইয়ের আর্তকান্নায় আরেকবার আঁতকে উঠল জঙ্গল। আর মানিকের হাতের বল্লম বাঘের বুক ফসকে ডান কাঁধের উপর গিয়ে বিঁধল। আহত যন্ত্রণায় গোঙানি তুলে বাঘ লাফ মারল উল্টো দিকে। বুঝল তারও হিসেবে ভুল হয়ে গেছে। সাধারণ শত্রুর সামনে সে পড়েনি। এখানে শিকার করার চাইতে শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। তারপরে যন্ত্রণায় গর্জন করতে করতে ল্যাজ গুটিয়ে ছুটে পালালো। বহু দূর পর্যন্ত শোনা যেতে লাগলো তার গর্জন আর আওয়াজ। কিছুক্ষণ নিঃশব্দে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল মানিক সর্দার। তারপর বল্লমের ফলাটা ঘুরিয়ে আনলো চোখের সামনে। বাঘের কিছু রোয়া আর রক্ত তখনও লেগে আছে তাতে। বাঁ হাত দিয়ে কপালের ফোঁটা ফোঁটা ঘামগুলোকে মাটিতে ঝরিয়ে দিয়ে বলল, শালা। আহত বাঘ পালিয়েছে। টের পেয়েছে বল্লমের স্বাদ। বুঝেছে পৃথিবীর সব জিনিসই তার খাওয়ার জন্য তৈরি হয়নি। এর পরে মানুষের কাছে এগিয়ে আসবার আগে সে ভালো করে ভেবে নেবে। শালা। জঙ্গলে আবার ঝিঁঝির ডাক উঠেছে। গাছের ডালে ঘুমন্ত পাখিরা জেগে উঠে ভয়ে কিচিরমিচির করছে। মানিক সর্দারের মনে হলো শত কণ্ঠে অরণ্য যেন জয়ধ্বনি তুলেছে তার। এতক্ষণে বলাইয়ের কথা খেয়াল হলো। বলাই বসে আছে মাটির উপর। গলা দিয়ে ঘর ঘর করে আওয়াজ বেরোচ্ছে, যেন বুবাই ধরেছে। ছেলের কাঁধ ধরে প্রাণপণে খানিক ঝাঁকানি দিল মানিক। মানিক সর্দারের ছেলে না তুই? বলাই বিস্ফোরিত চোখে চেয়ে রইল, জবাব দিলে না। মায়ের দুধ খেয়েছিস না ছাগলের দুধ? বলাই তেমনই বিহ্বল চোখ মেলে
তাকিয়ে রইল। পিঠে মেরুদণ্ড নেই, এতটুকু সাহস নেই, হতচ্ছাড়া, মেয়ে মানুষেরও অধম। কেমন করে বেঁচে থাকবি দুনিয়ায়? কি করে লড়বি চারিদিকে এত সব বুনো জন্তুর সঙ্গে? বলাই চুপ। এবার মানিক সর্দারের একটা প্রচণ্ড চর বলাইয়ের গালে এসে পড়ল। ওঠ হারামজাদা, ওঠ! এমন করে ব্যাঙের মতো বসে থাকলে চলবে না, পা চালিয়ে চল। এখানে যে শুধু একটা বাঘই আছে সেটা বলা যায় না। বারবার বুড়ো বাপ তোকে বাঁচাতে পারবে না। বাজারের সওদাই ভরা ছোট থলেটা ছিটকে পড়েছিল। কাঁপা হাতে সেটাকে কুড়িয়ে নিলে বলাই। তারপর কুকুরছানার মতো মাথা গুজে মানিক সর্দারের পাশে পাশে চলতে লাগলো। এতক্ষণে যেন মানিকের শরীরে সেই ক্লান্তি অবসাদটা আবার ফিরে এসেছে। পিঠের উপরে সেই অসহ্য চাপ তার মেরুদণ্ডটাকে মুটকে দুখানা করে দিতে চাইছে। পা দুটো আবার খুলে পড়ার উপক্রম করছে হাঁটুর তলা থেকে। যে হাতে এতক্ষণ বল্লমটাকে উদ্যত করে রেখেছিল সে হাতটা অদ্ভুত রকম ঢিলা হয়ে গেছে, যেন তালপাতার পুতুলের হাতের মতো সরু সুতোই ঝুলছে কাঁধের সঙ্গে। বাঘ পালিয়েছে, কিন্তু জীবন? একটা বলদ বিক্রি হয়ে গেছে, আর একটাও যাবে। নতুন ধান এখনো অনেক দূর, কিছুদিন পরেই আবার আসবে উপোস। বনের কচু কন্দ খেয়ে হয়তো আর 1 মাস বেঁচে থাকা চলবে। তারপর উপায় নেই, কোনো উপায় নেই। অথবা একটা উপায় আছে, যা করেছিল খাদেম আলী মোল্লা। বলদ না থাক, বলদদের মোটা দড়ি গাছটা ছিল, আর ছিল শূন্য গোয়াল ঘরের বাঁশের আড়া, যেখান থেকে ঝুলে পড়তে খুব বেশি সময় লাগে না। কিন্তু শরীরে যদি একটু শক্তি থাকতো, যদি গত বছরের সান্নিপাতিক জ্বরটা তাকে এমন ফোঁফরা করে না রেখে যেত, তাহলে কি এত সহজে হার মানত সে? দিনমজুরি করতে পারত, যেতে পারত রেলের স্টেশনে। পশ্চিমী কুলিরা মোট বয়ে বেঁচে থাকে, আর সে পারত না? কিংবা তারও দরকার ছিল না। ছেলেটা যদি মানুষ হতো, অপদার্থ মেয়ে মানুষ। পাণ্ডুর জ্যোৎস্নায় ছেলের মুখের দিকে তাকিয়ে শব্দ করে মাটিতে থুতু ফেলল মানিক সর্দার। আর তক্ষণে বাঘের গর্জনে আবার কেঁপে উঠল সমস্ত জঙ্গল। চোট পাওয়া চিতা যে অত সহজে পালায় না, জেনে শুনেও সে কথা ভুলে গিয়েছিল মানিক সর্দার। খানিক দূর গিয়ে বাঘ আবার নিঃশব্দে ফিরে এসেছে চোরের মতো। তারপর প্রতিশোধ নেবার জন্য নির্ঘাত লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে মানিকের উপর। হাত থেকে ছুটে গেল বল্লম, চিত হয়ে মাটিতে পড়ে গেল মানিক। শুধু অসার আড়ষ্ট চোখ মেলে দেখতে লাগলো একসার ধারালো দাঁত তার গলাটাকে ছিঁড়ে ফেলবার জন্য নেমে আসছে ধীরে ধীরে। বিষাক্ত দুর্গন্ধ নিঃশ্বাসে সমস্ত মুখ জ্বলে যাচ্ছে তার। পায়ের উপর সাপের মতো বাঘের লেজ আছড়ে পড়েছে। বলাই! অন্তিম প্রার্থনার মতো শুধু মনে হলো বলাই বাঁচবে তো। কিন্তু গলাটাকে ছিঁড়ে ফেলবার আগেই আর একবার বাঘ আর্তনাদ করল, লাফিয়ে উল্টে পড়ল মানিকের বুকের উপর থেকে। তারপর অসহ্য যন্ত্রণায় গড়াগড়ি খেতে লাগলো মাটিতে। এবার বলাই। এতক্ষণ মানিক তাকে সুযোগ দেয়নি, আড়াল করেই রেখেছিল। সেই আড়াল সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলাই জেগে উঠেছে।
একটা পাথরের চাপে খুলে গিয়ে মুক্তি পেয়েছে তার পৌরুষ, তার 15 বছরের প্রথম পৌরুষ। বল্লম এবার আর কাঁধে গিয়ে লাগেনি, পাঁজরার ভিতর দিয়ে সোজা বাঘের হৃৎপিণ্ড ভেদ করেছে। 50 বছরের মানিক সর্দারের হাত কেঁপেছিল, 15 বছরের বলাইয়ের হাত কাঁপেনি। শেষ মুহূর্তের নিরুপায় যন্ত্রণায় বাঘ ছটফট করতে লাগলো। বল্লমের ফলায় উছলে উঠতে লাগলো রক্ত। গর্জনের পর গর্জনে জঙ্গল বিদীর্ণ হয়ে যেতে লাগলো। বলাইয়ের কান্না শোনা গেল। মাটিতে হাতের ভর রেখে উঠে বসলো মানিক সর্দার। তারপর দাঁড়িয়ে গেল টলতে টলতে। তোমার গা দিয়ে যে রক্ত পড়ছে বাবা। আরো শব্দ করে কেঁদে উঠল বলাই। দুহাত বাড়িয়ে ছেলেকে বুকে টেনে নিল মানিক সর্দার। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললে, ভয় নেই, কোনো ভয় নেই, আমার জন্যও না, তোর জন্যও না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্প সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।